৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক ভোটে দেশে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। এই নির্বাচনে মোট প্রার্থী দুজন, ক্ষমতাসীন দলের মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের অলি আহমদ। দুপুর ২টা থেকে জাতীয় সংসদের কক্ষে ভোট দিতে শুরু করেন সংসদ সদস্যরা। মির্জা আব্বাস অসুস্থ থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। আর জামায়াতের বিতর্কিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ভোট দিতে পারবেন কিনা এই সিদ্ধান্ত নেবে তার দল। নির্বাচনে বিএনপির ভোটার ২৪৭ জন আর বিরোধী দলের ১০২ জন সংসদ সদস্য। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গোপনে নয়, ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করবেন সংসদ সদস্যরা। চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, ভোট গ্রহণ শেষে সবার উপস্থিতিতেই বেসরকারি ফলাফল ঘোষণার পর আজই প্রকাশ করা হবে গেজেট। আগামীকাল সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। আগামীকালকে ইনশাআল্লাহ ২১ তারিখ সন্ধ্যা ৭:৩০টায় আমরা বঙ্গভবনে যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন তিনি শপথ গ্রহণ করবেন এবং সেখানে শপথ পাঠ করবেন। এবং শপথের ব্যাপারে অনেকেই আমাদের প্রশ্ন করেছেন। শপথ পড়াবেন আমাদের মাননীয় স্পিকার, ভারপ্রাপ্ত স্পিকার যিনি এখন আছেন আমাদের, তিনি শপথ পাঠ করাবেন। আগে ছিল, এটা আপনাদের জানার জন্য বলছি, আপনাদের কোশ্চেন থাকতে পারে যে আগে তো রাষ্ট্রপতিকে শপথ পড়াতেন প্রধান বিচারপতি, সেটা 15th অ্যামেন্ডমেন্টে এটা পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়ে এখন মাননীয় প্রেসিডেন্টকে শপথ পড়াবেন। এখন যে স্পিকার, মানে স্পিকার পড়াবেন, যেহেতু ভারপ্রাপ্ত স্পিকার আমাদের যিনি আছেন তিনি স্পিকার দায়িত্ব পালন করছেন, তিনি শপথ পড়াবেন। আশা করি দেশের মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা দেখতে পাবে। গণতান্ত্রিক ধারা যার জন্য আমরা লড়েছি, কষ্ট করেছি, জনগণ প্রাণ দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, নির্যাতিত হয়েছে, এই ধারাকে আমরা অব্যাহত রাখতে হবে। ৩৫ বছর পর সাংবিধানিক উপায়ে প্রক্রিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, বর্তমান সরকার এমন একজন ব্যক্তিকে বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নমিনেশন দিয়েছেন, যিনি ওনার জীবনের বেশিরভাগ সময় বাংলাদেশের জন্য, দেশের জন্য কাজ করেছেন। যিনি যোগ্য তাকে মনোনয়ন দিয়েছে। এবার আমাদের কাজ ওনাকে রাষ্ট্রপতি বানানো, নির্বাচন করে। আমি আশা করি উনি সবচেয়ে ভালো রাষ্ট্রপতি হবেন। যতবার এই দেশে গণতন্ত্র হলসট খেয়েছে ততবার বিএনপির হাত ধরেই গণতন্ত্র কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। তৃণমূল থেকে উঠে আসা দলের একজন নিবেদিত, দীর্ঘদিন তিনি এই দলের পরিশ্রম করেছেন, কাজ করেছেন, বিশ্বস্ততার সহিত নেতৃত্ব দিয়েছেন, দুর্দিনে কাজ করেছেন। তার প্রতি শুভকামনা থাকবে। এই রাষ্ট্রটি অভিভাবক হিসাবে তিনি দায়িত্ব পালন করবেন। আজকে নির্বাচনের পরে তিনি দেশের জন্যে, দেশের মানুষের জন্যে তিনি অবদান রাখবেন। আগামীতে দেশকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্যে যা যা করণীয় তিনি সেটা করবেন। প্রতিযোগিতার মাধ্যমেই রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের আগে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের তিনি বলেন, তাদের প্রত্যাশা ছিল ঐকমত্য কমিশনে একমত হওয়া বিষয়গুলো সংস্কারের পর রাষ্ট্রপতি নির্বাচন হবে। তার দাবি, বিএনপি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে প্রতারণা করেছে। ৭০ অনুচ্ছেদ না থাকলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকত বলেও মন্তব্য করেন নাহিদ। প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথমত আমাদের প্রত্যাশা ছিল যে এই নির্বাচনের পরে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন হবে এবং আমরা রাষ্ট্রপতি নির্বাচনে যেই ধরনের সংস্কার প্রস্তাবনা ঐক্যমত হয়েছিলাম সেই অনুযায়ী নির্বাচনটা হবে, কিন্তু সেই অনুযায়ী নির্বাচনটা হচ্ছে না। ফলে সেই জায়গায় আমরা আমাদের যে সংস্কারের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটায় ধাক্কা খেয়েছে। সরকার দলের আজকে আরেকটা জিনিস স্পষ্ট হচ্ছে, তারা নির্বাচনের পর থেকেই বলে আসছিল যে অক্ষরে অক্ষরে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। তাহলে তারা বলতেছে মুখে এই কথা, কিন্তু তারা দেখেন প্রত্যেকটা কাজ করতেছে আগের ধারাবাহিকতায়। ফলে রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে আমাদের যে ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক যেই ব্যবস্থা, যেই সাংবিধানিক ব্যবস্থা ছিল সেটার ধারাবাহিকতা হিসেবেই কিন্তু বর্তমান রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে, নতুন কিছু না। কিন্তু
রাষ্ট্রপতি নির্বাচনের খবর রাখছেন আমাদের সহকর্মী ফারজানা আক্তার। তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে বিস্তারিত তথ্য জানাতে। ফারজানা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? দর্শকদেরকে আমরা যেমনটি জানাচ্ছিলাম যে 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ তো চলছে, বিকেল 5টা পর্যন্ত চলবে এই ভোট গণনা এবং ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে আপনার কাছে একটু বিস্তারিত তথ্য জানতে চাই। কানিজ দুপুর 2টা থেকে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে এবং নির্বাচন কমিশন এবং সংসদ থেকে আমাদের যেমনটি জানানো হয়েছিল যে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে, তবে আমরা ধারণা করছি হয়তো বা বিকেল 5টার আগেই ভোট গ্রহণ শেষ হয়ে যাবে। এবং আপনি দেখলেন যে এই ভোট গ্রহণে আমরা দেখলাম প্রধানমন্ত্রী সহ বিরোধী দলীয় নেতা, স্পিকার, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সবাই কিন্তু ভোট দিয়েছেন, একে একে সংসদ সদস্যরা ভোট দিয়েছেন। এবং যেহেতু রাষ্ট্রপতি নির্বাচনের যে ভোটার তারা সংসদ সদস্য, এবং এবার যে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার মোট 349 জন সংরক্ষিত নারী আসন সহ চট্টগ্রামের একটি আসনের বাদে বাকি যে সংসদ সদস্য যারা আছেন তারা সবাই ভোট দেবেন। এবং যারা কেউ যদি অসুস্থ হয়ে যায় এক্ষেত্রে, যে যদি ভোট দিতে না আসতে পারে, সেক্ষেত্রে আমরা প্রশ্ন করেছিলাম যে সেক্ষেত্রে আসলে কি ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তো সরকার দলীয় যে চিফ হুইপ নুরুল ইসলাম মনির তিনি যেমনটি জানিয়েছেন যে মির্জা আব্বাস বিএনপির যিনি নেতা সংসদ সদস্য তিনি অসুস্থ, এবং এই বিষয়টি তিনি প্রধানমন্ত্রীর কাছে জানিয়েছেন এবং এই বিষয়ে আসলে কি সিদ্ধান্ত হবে সেটি দলের পক্ষ থেকে পরবর্তীতে জানানো হবে। এবং সংসদ সদস্য যদি বিরোধী দলীয় সংসদ সদস্য হয় সেক্ষেত্রে আসলে তার দল সিদ্ধান্ত নেবে। এবং কানিজ আপনি জানেন যে এবার 70 অনুচ্ছেদ অনুযায়ী, অর্থাৎ বিদ্যমান যে সংবিধান সেই অনুযায়ী কিন্তু নির্বাচন হচ্ছে, এবং এই 70 অনুচ্ছেদ অনুযায়ী আসলে কোনো এমপি বা সংসদ সদস্য তার দলের বাইরে গিয়ে ভোট দিতে পারবে না। এক্ষেত্রে বলা যায় যে সংসদে যেহেতু বিএনপি সংখ্যাগরিষ্ঠ, সেক্ষেত্রে বিএনপির যে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা কিন্তু বলতেই পারি যে তার জয় অনেকটা সুনিশ্চিত। এবং 35 বছর পর কিন্তু দেশে আসলে একটি রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, কারণ এর আগে কিন্তু আমরা দেখেছি যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়নি, কারণ সে সময় আসলে বিরোধী দলীয় কোনো দল আসলে প্রার্থী দেয়নি। তবে এবার জামাত জোট, বিরোধী দলীয় যে ঐক্য, তারা প্রার্থী দিয়েছে। এবং জামাতের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে, আজ সকালবেলায় কিন্তু জামাতের পক্ষ থেকে বা 11 দলীয় ঐক্য জোটের নাহিদ ইসলাম, তিনি যেমন বিরোধী দলীয় চিফ হুইপ, তিনি কিন্তু বলছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখার জন্য কিন্তু তারা আসলে প্রার্থী দিয়েছেন এবং তারা চান এই গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় থাকুক, মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি হোক। এবং নাহিদ ইসলাম যেমনটি অভিযোগ করেছেন যে আসলে সরকার গণতন্ত্রের কথা বললেও বা সংস্কারের কথা বললেও তারা সংস্কার করেনি। নাহিদ ইসলামের অভিযোগ যেহেতু এবার স্পিকার আসলে এটি আয়োজন করেনি বা স্পিকার যেহেতু এখানে অধিবেশন ডাকেনি, সেহেতু 70 অনুচ্ছেদ না থাকলেও পারত। তবে সরকার দল, ক্ষমতাসীন দল বিএনপি যেটি বলছে যে আসলে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু সবকিছু সংবিধান অনুযায়ী হচ্ছে, সেহেতু বিদ্যমান সংবিধান অনুযায়ী 70 অনুচ্ছেদে ভোট হচ্ছে, এটিই হওয়ার কথা ছিল। তো লাবণী, ভোট গ্রহণ চলছে, ভোট গ্রহণ শেষে এখান থেকে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচনী কর্তা 2026 রাষ্ট্রপতি নির্বাচনে তিনি একটি প্রাথমিক ফলাফল ঘোষণা করবে এবং আজকে রাতের মধ্যে কিন্তু গ্যাজেট হবে আজকে যিনি নির্বাচিত হচ্ছেন সেই রাষ্ট্রপতিকে নিয়ে। কানিজ, ফারজানা, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা রাষ্ট্রপতি নির্বাচনের আরও তথ্য আপনার মাধ্যমে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে দর্শকদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী ফারজানা আক্তার। বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। বিদায়ী অনুষ্ঠানে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। জাতীয় সংসদের রাষ্ট্রপতি নির্বাচনের মধ্যেই তিনি তার দায়িত্ব ছেড়ে দিয়ে বিদায় নিলেন। এর আগে দুপুরে বঙ্গভবনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে অভিবাদন জানান। তারপরই তাকে গার্ড অফ অনারের মাধ্যমে বিদায় জানানো হয়। গত 24 জুলাই নিজ পদ থেকে পদত্যাগ করেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। ভারপ্রাপ্ত স্পিকার দায়িত্বে আসেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি বলছিলাম যে 35 বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক ভোটে দেশে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। নির্বাচনের সকল খবরাখবর আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা একটু সংসদ ভবন এলাকার পরিস্থিতি জানবো। আমাদের সহকর্মী মোহন ইসলাম রয়েছেন সেখানে, আমরা যুক্ত হচ্ছি। মোহন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? নির্বাচন ঘিরে আসলে সংসদ ভবন এলাকার পরিস্থিতি কেমন দেখছেন আজ? শেষ মুহূর্তের প্রস্তুতি বা কেমন, জানাবেন।
লাবণী, আপনি জানেন ৩৫ বছর পর যে রাষ্ট্রপতি নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু ভোট গ্রহণ চলছে। ভোট দিয়েছেন সংসদ সদস্যরা, অনেক ক্ষেত্রে ভোট দিয়ে তারা বেরিয়েও যাচ্ছেন এবং বিকেল 5টায় এটা নিয়ে একটা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন বিরোধী দল। এবং যেহেতু আসলে বিএনপি দীর্ঘ বছর আন্দোলন করার পর 24শে গণ অভ্যুত্থান, তারপর একটি নির্বাচন, সরকারের ক্ষমতায় আসছেন এবং তারপরে তাদের যে দলের মহাসচিব তাকে রাষ্ট্রপতি মনোনয়ন এবং সেই রাষ্ট্রপতি মনোনীত যে প্রার্থী তিনিই কিন্তু রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। 70 অনুচ্ছেদ অনুযায়ী তো আসলে সংসদ সদস্যদের দলের বাইরে ভোট দেওয়ার সুযোগ নেই। সব নিয়ে একটু কথা বলবো। আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী মোহাম্মদ হুসাইন। তিনি দীর্ঘদিন বিএনপিতে কাজ করেন, এই সংসদ সচিবালয় নিয়ে তিনি কাজ করেন। আপনার থেকে একটু জানতে চাই, আপনি তো দেখলেন আজকে সারাদিন এবং এখানে সরকার দিল যে এমপি যারা রয়েছে বা যারা নেতাকর্মীরা রয়েছেন তারা তাদের রাষ্ট্রপতি যিনি হতে যাচ্ছেন বা মনোনীত প্রার্থী নিয়ে তাদের আসলে আবেগ বা তাদের প্রত্যাশা জায়গাটা কেমন দেখছেন? মোহন, দীর্ঘ 4 দশকেরও বেশি রাজনৈতিক জীবন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি দীর্ঘদিন দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, সে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তিনি কারাভোগ করেছেন এবং সমাবেশের ময়দানে দলকে সংগঠিত করেছেন, সংঘবদ্ধ করেছেন এবং সেই ধারাবাহিকতায় কিন্তু 5 আগস্ট 24-এর 5 আগস্টে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ফলে এই যে দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন, এই আন্দোলনে তার যে ভূয়সী নেতৃত্ব, তার যে প্রশংসিত নেতৃত্ব, সেটি এবং এই আন্দোলনের নেতা হিসেবে বিএনপির মতো জাতীয়তাবাদী দলের মতো একটি দলের মহাসচিব হিসেবে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে যাচ্ছেন। এর জন্য সরকারি দলের সংসদ সদস্য যারা রয়েছেন তাদের যেমন একটা উচ্ছ্বাস রয়েছে, কারণ একজন ত্যাগী, একজন সদালাপী মানুষ যেমন রাষ্ট্রের সর্বোচ্চ পদে যাচ্ছে, একই সাথে বিরোধী দলের মধ্যেও কিন্তু তাকে নিয়ে দারুণভাবে ইতিবাচকতা রয়েছে এবং তার যারা প্রতিপক্ষ রয়েছে, দীর্ঘদিন যারা প্রতিপক্ষ ছিল, তাদের মধ্যেও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি বিশেষভাবে অনুরক্তি ছিল। কারণ আসলে খুবই উচ্ছ্বসিত এই নির্বাচন। নিঃসন্দেহে। ধন্যবাদ মোহাম্মদ হোসেন। লাবণী, শুনছিলেন আমাদের সহকর্মী আসলে বলছিলেন, মোটা থেকে বলতে গেলে নির্বাচনে যেরকম উচ্ছ্বাস আছে তেরকম আসলে একটা প্রতিযোগিতা আছে। ফলে ভোট গ্রহণ শেষে 5টা বিরোধী দল যখন প্রেস ব্রিফিং করবেন আমরা জানাতে পারবো তাদের অবজারভেশনটা কেমন এবং তখন কিন্তু আনুষ্ঠানিকভাবে বলাই যাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। লাবণী, ধন্যবাদ মোহন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক, রাষ্ট্রপতি নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহন ইসলাম। ডায়রিয়া ও কলেরা প্রতিরোধে আগামী শনিবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি। এই অভিযানে দেশের 52 লাখ মানুষকে ওরাল কলেরা ভ্যাকসিন দেওয়া হবে। আজ রাজধানীর দক্ষিণ নগর ভবনে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। গর্ভবতী নারী ছাড়া 1 বছরের বেশি বয়সী সবাই এই টিকা পাবেন। একই সাথে ডেঙ্গু ও হাম নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে বিশেষ তৎপরতা শুরুর কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মামুন হোসাইনের রিপোর্ট। ডায়রিয়া ও কলেরা প্রতিরোধে নতুন টিকাদান কর্মসূচির রূপরেখা নিয়ে রাজধানীর দক্ষিণ নগর ভবন মিলনায়তনে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। বিসমিল্লাহ বলে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। অনুষ্ঠানে জানানো হয় 22 আগস্ট থেকে শুরু হচ্ছে ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। এই দফায় 51,75,000 মানুষকে টিকার আওতায় আনবে সরকার। গর্ভবতী নারী ছাড়া 1 বছরের বেশি বয়সী সবাই পাবেন এই ওরাল ভ্যাকসিন। সবগুলির বিরুদ্ধে আমরা জনগণকে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। কর্মসূচির সার্বিক দিক তুলে ধরেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। একই সাথে কথা বলেন দেশের বর্তমান সামগ্রিক স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে। ডেঙ্গু ও হামের মতো রোগ বাড়লেও সরকার তা মোকাবেলায় প্রস্তুত বলেও জানান তিনি। আমাদের এই কাজ প্রতিনিয়ত করতে হবে। এখনো সামনে আরো 3টি মাস রয়েছে। সবগুলির বিরুদ্ধে আমরা জনগণকে অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। যেভাবে করোনাকালীন সময়ে অ্যাওয়ারনেস সৃষ্টির মাধ্যমে মানুষকে মাস্ক পরাইতে পড়ছে, মানুষ দূরত্ব বজায় রেখেছে, মানুষ হাত ধুয়েছে, হাত মুখ ধুয়ে খেয়েছে, তরিতরকারি ধুয়ে খেয়েছে। এই জিনিসগুলি কলেরার ব্যাপারে কিন্তু মারাত্মক। একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। জানান, কামরাঙ্গীচর ও গ্যান্ডারিয়া সহ বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ এলাকাকে এই টিকাদানের প্রধান লক্ষ্য ধরা হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীকে দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানান তিনি। যদি আমরা জনসচেতনতা বৃদ্ধি না করি এবং আমরা সবাই যার যার দায়িত্বে যদি সচেতন না হই, তাহলে সরকার যত কল্যাণকর পদক্ষেপই নেন না কেন, কোনোটাই কিন্তু কার্যকর হবে না।
কলেরা টিকা নেওয়ার পাশাপাশি ডেঙ্গু ও হামের মতো রোগ থেকে বাঁচতে প্রয়োজন পারিবারিক সচেতনতা। সরকার শুধু ওষুধ ও ভ্যাকসিন দিয়ে সহায়তা করতে পারে, কিন্তু নিজের ও পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার কোনো বিকল্প নেই, এমনটাই মনে করেন বক্তারা। মামুন হুসাইন, ৭১, ঢাকা। রোহিঙ্গারা দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এর পাশাপাশি মাদক পাচার, চোরাচালান সহ নানা ধরনের অপরাধ করছে আশ্রিত রোহিঙ্গারা। আজ মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের অডিটোরিয়ামে আয়োজিত ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশের বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরে সেনাপ্রধান বলেন, সীমান্ত সমস্যা, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিভিন্ন ইস্যু, পার্বত্য চট্টগ্রামের সমস্যা ও বিদ্রোহ, জ্বালানি সংকট সহ নানা চ্যালেঞ্জ রয়েছে। দেশের বিভিন্ন সমস্যা সমাধান, নীতি এবং আইন প্রণয়নে এই কোর্সে অংশ নেওয়া অভিজ্ঞরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন বলে আশা করেন তিনি। আমাদের অনেক সমস্যা আছে, রোহিঙ্গা ইস্যুস আপনারা জেনেছেন, রোহিঙ্গা ইস্যুস কীভাবে আমাদের এফেক্ট করছে। ওই এলাকার এনভায়রনমেন্ট নষ্ট করা থেকে শুরু করে ইকোনমির উপরে হিউজ একটা প্রেশার, ড্রাগ ট্রাফিকিং, স্মাগলিং। সারা দেশে গ্যাস সংকটে গ্রাহকদের ক্ষোভ বাড়ছে। এরই মধ্যে বহু শিল্প কারখানা, ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। বাসাবাড়ির সরবরাহ লাইনেও গ্যাসের চাপ নেই। কাঠের চুলায় রান্না করে অথবা হোটেল থেকে খাবার কিনে জোগাড় করছে বহু পরিবার। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। ময়মনসিংহে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চাহিদা মতো গ্যাস পাচ্ছেন না চালকরা। ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ লাইন। নগরীর 5টি পাম্পের মধ্যে বন্ধ করে রাখা হয়েছে 2টি পাম্প। 3টি পাম্প খোলা থাকলেও নেই গ্যাসের চাপ। আগে যে প্রেসার ছিল প্রায় 220-180 থাকতো, এখন সর্বোচ্চ 80 বা 100 প্রেসার। এই কিছুক্ষণ দিচ্ছে না, তাও গ্যাস পাচ্ছে 50 টাকা, 40 টাকা, 60 টাকা, 70 টাকা। প্রায় এইটা থেকে আমরা প্রায় 20-25 হাজার টাকা ঋণও পড়ে গেছি। 10 লিটার করে মোবিল গ্যাস আছে, ইঞ্জিন বেশি রম হিট হয়ে যায়। এবার মেশিন চালালে মানে কোম্পানি খুবই লস হইতেছে। নেত্রকোনায় তিতাস গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় জেলার একমাত্র সিএনজি ফিলিং স্টেশনটি বন্ধ হয়ে গেছে। এতে জেলায় 10,000-এর বেশি সিএনজি চালক ও যাত্রী দুর্ভোগে পড়েছেন। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন চালক ও সংশ্লিষ্টরা। বর্তমানে আমরা খুব কষ্টের দিন যাবো যাইতেছে, এখন আমরা না খায়া না বাচ্চা আছি। দেওয়ার কারণে মনে করেন যে এলপি করে গাড়ি চালানো হইতেছে, আর এলপি দিয়ে গাড়ি চালাইলে আমরা পুষে না। মানিকগঞ্জের ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, লোডশেডিং এর কারণে গ্যাসের চাপ আরও নিচে নেমে গেছে। জেলার 14টি সিএনজি ফিলিং স্টেশনের বেশিরভাগ পাম্পে গ্যাস না থাকার সাইনবোর্ড ঝোলানো হয়েছে। 7টার দিকে গাড়ি সিরিয়ালে সারা রাত গেছে, এখন পর্যন্ত কোনো গ্যাস নেই। ওনারা বললো গ্যাস আমরা সকালে কিছুক্ষণ দিচ্ছি, কিন্তু এখন প্রেসার নাই, গ্যাস নাই লাইনে, এর জন্য আমরা বন্ধ রাখছি। সিরিয়ালে টানতে লজনের সামনে গেলাম, তারপরে মেশিন বন্ধ হয়ে গেল, গ্যাস পাইলাম না। ওখান থেকে আবার ডলারশরীতে আসলাম, এখানেও মেশিন বন্ধ। এদিকে ঢাকার ধামরাইয়ে ফিলিং স্টেশনগুলোতে এখনো সংকট কাটেনি। চালকরা বলছেন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও চাহিদা অনুযায়ী গ্যাস পাওয়া যাচ্ছে না। এছাড়া রান্নার সময় গ্যাস না পাওয়ায় ক্ষোভ বেড়েছে সাধারণ মানুষের। নূর তাজমিন নীর, ৭১। তীব্র গ্যাস সংকটের কারণে নারায়ণগঞ্জের 300-এর বেশি গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। শিল্প উদ্যোক্তারা বলছেন, দিনের পর দিন গ্যাস সংকটের কারণে এরকম বহু কারখানা বন্ধ করে দিতে হচ্ছে। বিকেএমইএ বলছে, প্রায় $1 বিলিয়ন ক্ষতির মুখে পড়েছে গার্মেন্টস শিল্প। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে প্রায় 3 সপ্তাহ ধরে গ্যাস সরবরাহের তীব্র সংকট চলছে। এরই মধ্যে টানা 6 দিন সম্পূর্ণ বন্ধ ছিল সরবরাহ। শিল্প উদ্যোক্তারা বলছেন, এখন তাদের উদ্বেগ বিদেশি ক্রেতাদের নিয়ে, কারণ গ্যাসের কারণে উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে, যে কারণে সময় মতো পণ্য সরবরাহ করতে না পারার শঙ্কা দেখা দিয়েছে। বিকেএমইএ বলছে, এরই মধ্যে 300-এর বেশি গার্মেন্টস বন্ধ করে দেয়া হয়েছে। একটি শিল্প গ্রুপের চেয়ারম্যান জানান, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে সারা দেশের শিল্প উৎপাদনে এর নেতিবাচক প্রভাব পড়বে।
সেই 21 দিন গ্যাস না থাকার কারণে দেশ যে কি ক্ষতি হয়েছে 5 বছরে এই ক্ষতি পোষানো সম্ভব না, কারণ আমাদের বিলিয়ন বিলিয়ন ডলার সব নষ্ট হয়ে গিয়েছে। ব্যবসায়ীরা আরও জানান, গ্যাস সংকট এখন আর শুধু উৎপাদন বন্ধের সমস্যা নয়, বাংলাদেশে শিল্পের আগামী দিনগুলো কেমন চলবে সেটাও নির্ভর করছে কতদিনে এই সমস্যার সমাধান হবে তার উপর। যে অবস্থাটা চলতেছে এটা যদি চলমান থাকে এবং এটা যদি উত্তরণ অতি শীঘ্র না হয়, তাহলে হয়তো আমার বায়ুর আমার প্রতি সে ইম্প্যাক্ট করতে পারে। প্রত্যেকটা বায়ারই আমাকে যখন অর্ডারটা দেয় একটা স্কেডিউল করে দেয় এবং আমাদের ওই স্কেডিউল অনুযায়ী আমরা টিএনএ করি যে আজকে এত পিস, কালকে এত পিস, ডে আফটার টুমরো আবার এত পিস করব। কিন্তু আমরা যে এই 6 দিনের প্রোডাকশনটা আমরা আর মেকআপ করতে পারবো না। এই গত প্রায় 20-25 দিন যে সংকট আমরা দেখলাম, আমার এই 38-40 বছরের গার্মেন্টসের ইতিহাসে এত বড় সংকট গ্যাসের আমরা কখনোই ফেস করি নাই। নারায়ণগঞ্জের ফতুল্লা বেসিক শিল্পাঞ্চলের সভাপতির দেয়া তথ্য মতে এখানে 354টি নিটিং কারখানা রয়েছে, এর মধ্যে 56টি বন্ধ হয়ে গেছে। নারায়ণগঞ্জ শিল্প পুলিশের হিসাব বলছে জেলায় 1533টি বড় শিল্প প্রতিষ্ঠান রয়েছে, আর কলকারখানা সহ অধিদপ্তরের আওতায় ছোট শিল্প কারখানা রয়েছে 2727টি। শান্তা ইসলাম, 71। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।